যে বর্তমান পৃথিবীর গণতন্ত্রের সবচেয়ে বড় দুই প্রবক্তা ইংল্যান্ড এবং আমেরিকা গণতন্ত্র কখন শুরু হয়েছিল এবং গণতন্ত্রের বর্তমান অবস্থা কী। আমরা যদি বলি যে ব্রিটেনে, যেটা গ্রেট ব্রিটেন আমরা বলি, উপনিবেশবাদ যেটাকে আমরা বলি, এই উপনিবেশবাদের ইতিহাস হচ্ছে 1500 বছরের রাজতন্ত্রের ইতিহাস, মানে যেটা মানুষ সংরক্ষণ করেছে। 1500 বছর এখানে রাজতন্ত্র ছিল। মনে করা হয় সর্বপ্রথম 500 খ্রিস্টাব্দের দিকে একটা জার্মান গোষ্ঠী, যাদেরকে বলা হয় অ্যাঙ্গালো স্যাক্সন, তারা সর্বপ্রথম ব্রিটেনে আসে এবং এইখানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে রাজতন্ত্রের প্রচলন ঘটায় বা গোষ্ঠীভিত্তিক শাসন ক্ষমতার প্রচলন ঘটায়। এরপরে এখানে ধীরে ধীরে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, যেটাকে আমরা বলি ব্রিটিশ রাজবংশ। তো ব্রিটিশ রাজবংশের বিরুদ্ধে গণতন্ত্রের সর্বপ্রথম আন্দোলন কখন শুরু হয়, আমরা যদি আক্ষরিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি 1215 সালে, যখন রাজা জন ফ্রান্সে তার ব্যর্থ যুদ্ধের কারণে জনগণের ওপরে স্কিউটিজ নামে একটা কর আরোপ করেন। তখন এই করের বিরুদ্ধে সাধারণ জনগণ আন্দোলন করে এবং রাজাকে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে, যেই চুক্তিপত্রের নাম ছিল ম্যাগনা কার্টার। এই ম্যাগনা কার্টার চুক্তিপত্রে দুইটা কথা ক্লিয়ার ছিল, যে এক, বাদশাহ আইনের ঊর্ধ্বে নয়, দুই, বাদশাহ কোনো কর বাস্তবায়ন, কর মানে ট্যাক্স, করের আইন বাস্তবায়ন করতে পারবে না যতক্ষণ না ব্যারনদের অনুমতি নেয়। ব্যারন কারা? সমাজের অভিজাত শ্রেণী। এই আইন পাশ হওয়ার পরেও রাজবংশের বিভিন্ন রাজারা সময়ে অসময়ে সাধারণ জনগণের উপরে কর আরোপ করতে থাকে। যেমন রাজা এডওয়ার্ড ট্যালিট্যাক্স আরোপ করেন 1297 সালে। রাজা রিচার্ড II, উনি ওনার শাসন আমলের যুদ্ধ খরচ করার জন্য পোল ট্যাক্স জারি করেন। এই পোল ট্যাক্সের বিপরীতে 1831 খ্রিস্টাব্দে ক্যান্টারবারি, কেন্ট, এসেক্স অঞ্চলে কৃষকেরা বিদ্রোহ করে। এরপরে রাজা চার্লস শিপ মানি কর আরোপ করেন 1630 সালে। এরপরে রাজা হেনরি তার ব্যক্তিগত বিবাহ এবং যুদ্ধের খরচ চালানোর জন্য ফোর্সড লোন চালু করেন। মূলত এই সমস্ত অযোচিত অত্যাচারমূলক করের বিপরীতে ব্রিটেনের মানুষগণ একদম বিতৃষ্ণার্ত, বিরক্ত হয়ে গেছিলেন এবং দফায় দফায় তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন। এই আন্দোলনগুলো যখন হয়েছে, তখন যেমন 1327 সালে রাজা এডওয়ার্ডকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে, রাজা চার্লস এককে শাসন ক্ষমতার মাধ্যমে, বিচারিক আইনের মাধ্যমে তাকে শাসন ক্ষমতা থেকে পদচ্যুত করা হয়েছে এবং তার শিরচ্ছেদ করা হয়েছে। এই সমস্ত ঘটনার সাথে সাথে 1832 সালে যখন সর্বপ্রথম রিফর্ম অ্যাক্ট জারি করা হয়, এই অ্যাক্ট জারি করার মাধ্যমেই মূলত বলতে পারা যেতে পারে যে গণতন্ত্রের মূল স্রোতধারা শুরু হয়। এরপর 1867, 1884, 1918 দফায় দফায় হওয়া সাধারণ জনগণের, শ্রমিক শ্রেণীর, সমাজের নিম্ন শ্রেণীর আন্দোলনের মাধ্যমে যে শাসন ব্যবস্থার কথা উঠে আসে, সেই শাসন ব্যবস্থাটা হচ্ছে বর্তমান ডেমোক্রেসি, যেটা ইংল্যান্ডে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে 1200 শতক থেকে নিয়ে শুরু করে 1900 শতক পর্যন্ত দফায় দফায় আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষেরা যে গণতন্ত্র চাইল, সেই গণতন্ত্র কি আসলেই ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হতে পেরেছে? প্রতিষ্ঠিত হতে পারেনি। তার কিছু উদাহরণ, তার প্রথম উদাহরণ হচ্ছে যেখানে হাউস অফ লর্ড আছে। তার দ্বিতীয় উদাহরণ হচ্ছে এখন পর্যন্ত নির্বাচনগুলোকে নিয়ন্ত্রণ করে ধনিক শ্রেণীরা। তৃতীয় কথা হচ্ছে যে জনগণের যারা বার্তাবাহক, মানে জনগণের কথা যারা শাসকদের নিকটে পৌঁছায়, নিউজ পেপার বা গণমাধ্যমগুলো স্বাধীন নয়। তিনটা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডটা কি? হাউস অফ লর্ড হচ্ছে 780 জন সদস্যের একটা শুরা সিস্টেম, আমরা বলতে পারি ইসলামিক শব্দে, মানে একটা পরামর্শ সভা, পরামর্শ সংসদ, 780 জন সদস্যের। এই 780 জন সদস্যের একজন সদস্যও জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন না। তারা হয় চার্চের পাদ্রী, হয় বংশানুক্রমে তারা ওই আসনটা পেয়েছেন, অথবা তাদেরকে নির্দিষ্ট একটা গোষ্ঠী নির্বাচন করেছে। এই 780 জন সদস্যের হাউস অফ লর্ড, যেটাকে পুরনো ভাষায়, মানে তাদের পুরনো ভাষায় বললে ব্যারন, এদের কাজ কি? এরাই মূলত ইংল্যান্ডের মূল নীতি নির্ধারক।
তাহলে সর্বপ্রথম যে কথাটা ফুটে উঠল সেটা হচ্ছে যে নির্বাচন বলে জনগণের যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে কিছুই না, বরং শাসন ক্ষমতায় সিদ্ধান্ত কারা নেয়? হাউস অফ লর্ডেরা নেয়, যারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করে আসে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা বললাম যে নির্বাচনে ব্যাপক টাকার ছড়াছড়ি আছে। আমি ভোটে দাঁড়াবো, মানুষ আমাকে আমার যোগ্যতার বলে ভোট দিবে, কিন্তু আমাকে যদি টাকা দিয়ে মানুষের ভোট কিনতে হয় তাহলে অবশ্যই আমি অযোগ্য নেতা। এখন ব্রিটেনে টাকা দিয়ে ভোট কেনা হয়। তার সবচেয়ে বড় প্রমাণ কি? তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কনজারভেটিভ একটা পার্টি আছে ইংল্যান্ডে, টরি পার্টি। 2019 সালের নির্বাচনে তারা তৎকালীন প্রধান ধনী ব্যবসায়ীগুলোর কাছ থেকে প্রায় 1 কোটি পাউন্ড অনুদান পায়। কেন অনুদান পেয়েছে একটা পার্টি? অবশ্যই ওই ধনিক শ্রেণীর ক্ষমতায় যাওয়ার পরে সে প্রতিনিধিত্ব করবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে তাদের একটা রিপোর্ট, দ্য ইনফ্লুয়েন্স অফ বিগ মানি অন ইউকে পলিটিক্সে 2021 সালের একটা রিপোর্ট, সেখানে উল্লেখ করা হয়েছে যে ব্রিটিশ ডেমোক্রেসি ইজ অ্যাট রিস্ক ফ্রম দ্য ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স অফ মানি। মানে ইংল্যান্ডের গণতন্ত্র অর্থের যথেচ্ছা ব্যবহারের কারণে রিস্কের মধ্যে আছে। মানে সেটা ভালোভাবে কাজ করতে পারছে না গণতন্ত্র ধনিক শ্রেণীর টাকার কারণে। এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ব্রিটিশ হাউস অফ কমন্সের 1/3 এমপি মন্ত্রীরা হচ্ছেন ধনী এবং অভিজাত শ্রেণী। স্যাম ফ্রিডম্যান এবং ড্যানিয়েল লরিসন তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন, যেই রিপোর্টের মধ্যে তারা বলেছিলেন 2020 সালে ক্লাস রিমেইনস এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ইন ইউকে পলিটিক্স। মানে এখন পর্যন্ত ইউকের রাজনীতিতে, গণতন্ত্রে শ্রেণীবিন্যাস, মানে মানুষের উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীটা একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়ে আছে ডেমোক্রেসির মাঝখানে। 2015 সালে দ্য গার্ডিয়ানের একটা রিপোর্টে বলা হয়, ক্যাশ অফ অ্যাক্সেস স্ক্যান্ডাল নামে একটা রিপোর্ট প্রকাশ পায়। সেই রিপোর্টে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায় 2,50,000 পাউন্ড যদি কেউ খরচ করে তাহলে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে পারে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার যে আন্দোলন হয়েছিল, ব্রেক্সিট আন্দোলন, সেই আন্দোলনটা কারা ঘটিয়েছিল? অভিজাত শ্রেণী ঘটিয়েছিল, জাস্ট নিজেদের ফায়দার জন্য। এইটার বিষয়ে পিটার গেইগান, উনি ওনার ডেমোক্রেসি ফর সেল, ডার্ক মানি অ্যান্ড ডার্টি পলিটিক্স 2020 সালে উনি বলেছেন, ডার্ক মানি ইনফ্লুয়েন্স ব্রেক্সিট মোর দ্যান উই অ্যাডমিটেড। মানে আমরা যা জানি তার চাইতেও বেশি ব্রেক্সিট এই আন্দোলনটাকে অভিজাত শ্রেণী ঘটিয়েছিল, জাস্ট শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য। এটা গেল এই অংশগুলোর, এই রেফারেন্সগুলোর মাধ্যমে যে সারমর্মটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে ইংল্যান্ডের পলিটিক্স বা ইংল্যান্ডের গণতন্ত্র সাধারণ মানুষের সাথে কানেক্টেড নয়, বরং এটা কানেক্টেড হচ্ছে ধনিক শ্রেণীর সাথে, যেটা তাদের বিভিন্ন সংস্থার রিপোর্ট প্রকাশ করতেছে। এরপরে আসেন তৃতীয় পয়েন্ট, যে আমি একজন সাধারণ মানুষ, আমি আব্দুর রহমান, আমি যে আমার নিজের কথা বলবো, আমি যে আমচত্বরে দাঁড়িয়ে বিদ্রোহ করব, সমাবেশ করব, বিক্ষোভ মিছিল করব, যেটা ডেমোক্রেসিতে জায়েজ বা বৈধ, আমার এই বিক্ষোভ মিছিল, আমার এই আন্দোলনটাকে সরকার পর্যন্ত পৌঁছাবে কে? অবশ্যই বাংলাদেশের নিউজ পেপারগুলো। এখন ইংল্যান্ডের এই জনগণের বার্তাবাহক নিউজ পেপারগুলো যদি পলিটিশিয়ানদের হয়, যদি ধনিক শ্রেণীর হয়, তাহলে মানুষের বিদ্রোহ যদি ধনিক শ্রেণীর বিরুদ্ধে যায়, তাহলে এই নিউজ পেপারগুলো কি মানুষের সংবাদ সরকার পর্যন্ত পৌঁছাবে? পৌঁছাবে না। এটাকে ভিন্নভাবে ম্যানিপুলেট করবে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউকে এর বহু দৈনিক পত্রিকা, যেমন দ্য সান, দ্য ডেইলি মেইল, টেলিগ্রাফ, এগুলো সব বিভিন্ন ধনী কর্পোরেট বিজনেসম্যানদের। মিডিয়া রিফর্ম কোয়ালিশনের মতে উনি বলেছেন যে জাস্ট থ্রি কোম্পানিজ কন্ট্রোল 90% দ্য ন্যাশনাল নিউজ পেপার অফ ইউকে। মানে ইউকের মাত্র 3টা কোম্পানি 90% গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। তাহলে গণমাধ্যম, নিউজ পেপার, মিডিয়াগুলোও যদি ধনিক শ্রেণীর হাতে থাকে, তাহলে এখানে তো সাধারণ জনগণের কথা বলারও অপশন থাকলো না। মানে সাধারণ জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য, কিন্তু দেখা গেছে যে সাধারণ জনগণ ঘুরে ফিরে অভিজাত শ্রেণীর টাকার বেড়াজালের মধ্যে, টাকার জিঞ্জিরের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। এছাড়াও ইংল্যান্ডের কিছু শ্রেষ্ঠ দার্শনিক এবং গবেষক, যেমন ক্যামব্রিজ ইউনিভার্সিটির পলিটিক্যাল ডিপার্টমেন্টের একজন অধ্যাপক ডেভিড রুনসিম্যান,
উনি ওনার বই হাউ ডেমোক্রেসি ইন্ড, এই বইয়ের মধ্যে উনি বলেছেন যে একদিনে একবারে হুট করেই গণতন্ত্র ইংল্যান্ডে শেষ হয়ে যাবে, তার অযোগ্যতার কারণে বিষয়টা এরকম না, বরং গণতন্ত্র শেষ হয়ে যাবে নিষ্ক্রিয়তার মাধ্যমে, মানে গণতন্ত্র ফাংশন করবে না, যেমনটা এখন ঠিকমতো করতেছে না। গণতন্ত্র ফাংশন না করার কারণে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। মার্টিন উলফ, যিনি ফাইন্যান্সিয়াল টাইমসের একজন গবেষক, উনি ওনার গবেষণার মধ্যে বলেছেন যে ইউকের ডেমোক্রেসিতে, ইউকের গণতন্ত্রে এখন দুইটা জিনিস সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে, এক টাকার প্রভাব, আর দুই কূটকৌশল মানে চালবাজি। দুইটা জিনিস ইংল্যান্ডের ডেমোক্রেসিতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, টাকার প্রভাব এবং কূটকৌশল। পিট্রোবর্ন ওনার বই দ্য অ্যাসল্ট অন ট্রুথের মধ্যে বলেছেন ব্রিটিশ ডেমোক্রেসি হ্যাজ বিন ক্যাপচার্ড বাই অলিগার্কি অফ ডোনার্স, লবিস্টিস অ্যান্ড মিডিয়া টাইকুনস। মানে ইংল্যান্ডের ডেমোক্রেসি, ইংল্যান্ডের গণতন্ত্র সীমাবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে ধনিক শ্রেণীর হাতে, বিজনেস টাইকুনস যারা, বড় বড় ব্যবসায়ী যারা, তাদের হাতে ইংল্যান্ডের ডেমোক্রেসি কারাবদ্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রের প্রবক্তা, যারা আমাদেরকে গণতন্ত্র শিক্ষা দেয়, যারা আমাদের উপরে সন্ত্রাস বিরোধী তকমা দেয় গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে, যারা আমাদেরকে জঙ্গি বানায় খেলাফত শাসন কায়েম করতে চাওয়ার কারণে, তাদের দেশেও গণতন্ত্র ঠিকমতো ফাংশন করে না। তৃতীয় কথায় আসি, আমেরিকার গণতন্ত্রের কি অবস্থা এবং কত সালে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। 1776 সালে আমেরিকা গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। 1787 সালে আমেরিকার সর্বপ্রথম সংবিধান লেখা হয় এবং 1789 সালে সর্বপ্রথম ইলেকট্রাল কলেজের ভোটে, মানে নির্দিষ্ট কিছু ব্যক্তির ভোটে, মানে শুরা সদস্যদের ভোটের মাধ্যমে একজন ব্যক্তি আমেরিকার ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হয়ে আসেন, যাকে আমেরিকার জাতির ফাদার, যেমন আমাদের দেশেও জাতির পিতা বলা হয়, সেরকম আমেরিকান জাতির পিতা হচ্ছেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনের দুইটা কথা আমি বলি। জর্জ ওয়াশিংটন উনি কোনো দলের নেতা ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, উনি কোনো দল থেকে আসেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হন নাই। ওনাকে কারা নেতা বানিয়েছে? ওই দেশের শুরা কমিটি। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমেরিকা স্বাধীন হলো ব্রিটেনের কাছ থেকে, এইটা আমেরিকার সবচেয়ে ডিফিকাল্ট সময়, কঠিন সময়। তো আমেরিকার এখানে একটা প্রশ্ন উত্থাপন করছে, আমি বলেছি যে আমি আমার কথার সাথে সাথে প্রশ্ন উত্থাপন করব। আমেরিকার সবচেয়ে কঠিন সময়ে নেতা নির্বাচিত হচ্ছে শুরা সদস্যদের মাধ্যমে। বাংলাদেশে যখন 24-এর অভ্যুত্থান হলো, বাংলাদেশের সবচেয়ে টিপিক্যাল মোমেন্টে, সবচেয়ে কঠিন মুহূর্তে নেতা নির্বাচন হলো শুরা সদস্যদের মাধ্যমে। সিরিয়ায় যখন সবচেয়ে কঠিন মুহূর্ত আসলো, তখন সিরিয়ার প্রেসিডেন্ট হলেন তৎকালীন মুজাহিদদের পরামর্শের মাধ্যমে আহমদ আশ-শারা, ডক্টর ইউনুস। আমেরিকায় হলেন জর্জ ওয়াশিংটন। আমার প্রশ্ন হচ্ছে, একটা দেশের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচনের প্রয়োজন হয়, তাহলে একটা দেশ স্থিতিশীল পরিবেশে যাওয়ার সাথে সাথেই কেন নির্বাচন আয়োজন করতে হবে? আমি এই প্রশ্নটা বুঝাতে পারি নাই। আমাকে সবচেয়ে কঠিন মুহূর্তে, আমার দেশের সবচেয়ে কঠিন মুহূর্ত যদি শুরা সদস্যরা ব্যাকআপ দিতে পারে, তাহলে কেন পরিবেশ স্বাভাবিক হওয়ার পরে আমাকে ডেমোক্রেসির নির্বাচন সিস্টেমে যেতে হবে? আমি যদি কঠিন সময় পরামর্শ সিস্টেমের মাধ্যমে পার করতে পারি, ইলেকট্রাল কলেজের মাধ্যমে পার করতে পারি, তাহলে আমি পরে কেন টাকা খরচ করে, কোটি কোটি ডলার খরচ করে নির্বাচন করব? কেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ-শারা বলছেন যে আমরা 5 বছর মেয়াদী সরকার, পরে নির্বাচন হবে? হবে কিনা সেটা পরের কথা, কিন্তু বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন। আচ্ছা, এই প্রশ্ন উত্থাপনের পরে এবার আসি পরে যে এটা ছিল 1800 শতকের কথা, যে 1800 শতকে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। 1800 শতকের পরে, মানে 200 বছর পরে আমেরিকার গণতন্ত্রের কী অবস্থা? 200 বছর পরে আমেরিকার গণতন্ত্রের অবস্থা হচ্ছে, পিউ রিসার্চের মতে, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, তাদের মতে only 20% অফ আমেরিকানস সে দে ট্রাস্ট দ্য গভর্নমেন্ট টু ডু হোয়াট ইজ রাইট মোস্ট অফ দ্য টাইম। মানে আমেরিকার মাত্র 20% জনগণ মনে করে যে সরকার ওইটা করে যেটা উপযুক্ত, মানে বাকি 80% জনগণের সরকারের ডিসিশনের সাথে সম্পৃক্ততা নাই।
গ্যালাপ নামে একটা আন্তর্জাতিক গবেষণা সংস্থা আছে, তারা বলেছেন যে কংগ্রেস অ্যাপ্রুভাল রেটিং অনলি 80%, অর্থাৎ আমেরিকার 10 জনে মাত্র 2 জন ব্যক্তি কংগ্রেসের সিদ্ধান্তের সাথে, কংগ্রেসের মতামতের সাথে, মানে আমেরিকান গভর্নমেন্টের সাথে একমত পোষণ করে। এরপরে আসেন তৃতীয়, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর মতে আমেরিকান ডেমোক্রেসি, EIU এটা হচ্ছে একটা বিশ্ব সংস্থা যারা পৃথিবীর গণতন্ত্রের মান নির্ণয়ন করে যে কোন দেশে কেমন গণতন্ত্র আছে। তাদের মতে পৃথিবীতে মাত্র 20টা দেশে ভালো গণতন্ত্র আছে। তাহলে 193টা দেশের মধ্যে যদি 20টা দেশে ভালো গণতন্ত্র থাকে, বাকি 170টা দেশে গণতন্ত্র নাই, তো বাকি 170টা দেশের মানুষ কি অত্যাচারিত, নির্যাতিত, জুলুমের শিকার, একদম অনাহারে অর্ধাহারে ধ্বংস হয়ে যাচ্ছে? বিষয়টাকে আসলে এরকম। তো তারা একটা রিপোর্ট দিয়েছে, যেই রিপোর্টে তারা আমেরিকার ডেমোক্রেসিকে ফল্ড ডেমোক্রেসি মানে ব্যর্থ গণতন্ত্র হিসেবে উল্লেখ করেছে। এছাড়াও 2021 সালে, আচ্ছা আমেরিকার গণতন্ত্র কেন ব্যর্থ গণতন্ত্র তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে সাধারণ জনগণের গণতান্ত্রিক এই নির্বাচনের উপরে ভরসা নাই। তার সবচেয়ে বড় প্রমাণ কি, 2020 সালে যখন জো বাইডেন নির্বাচিত হয়ে আসলেন, তখন 2021 সালের 6 জানুয়ারি ওনার যে উদ্বোধনী অধিবেশন হয়েছিল, সেই উদ্বোধনী অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের পার্টির জনগণেরা হামলা চালিয়েছিল এবং ওই হামলায় 7 জন আমেরিকান মারা যায়, শত শত মানুষ আহত হয়। কেন হামলা চালিয়েছিল? তারা মনে করত, মানে 70% ডোনাল্ড ট্রাম্পের পার্টির 70% মানুষ মনে করত যে 2020 সালে আমেরিকায় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে চুরি হয়েছে, সঠিক নির্বাচন হয় নাই। মানে আমেরিকান জনগণের নির্বাচনের উপরে ভরসা নাই। এরপরে আসেন, আমেরিকান নির্বাচনটাও ধনিক শ্রেণীর হাতে বিকৃত। সেটা কিভাবে? প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন গিলনেজ এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বেঞ্জামিন আইপেজ তারা একটা গবেষণা চালিয়েছিলেন। আমি সময় সংক্ষেপের কারণে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। ওনার ওই গবেষণা প্রবন্ধে ওনারা 2 জন একটা গবেষণা প্রবন্ধ করেছিলেন। যেই গবেষণায় ওনারা 1981 সাল থেকে নিয়ে শুরু করে 2002 সাল পর্যন্ত আমেরিকান সরকার যে 1800টা নীতি বা বিল পাশ করেছেন বা 18টা ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনগুলোকে বিশ্লেষণ করেছেন। কোন আঙ্গিকে বিশ্লেষণ করেছেন? যে এই 1800টা ডিসিশনের সাথে কাদের সম্পর্ক বেশি, অভিজাত শ্রেণীর, ধনিক শ্রেণীর, নাকি সাধারণ শ্রেণীর? তো ওনারা বিশ্লেষণ করে দেখেছেন যে এই 1800টা ডিসিশনের সাথে সাধারণ জনগণের অ্যাকচুয়ালি কোনো সম্পর্কই নাই। এই ডিসিশনগুলো এসেছে মূলত ধনিক শ্রেণীর কাছ থেকে, বিজনেস টাইকুনদের কাছ থেকে, যারা আমেরিকার বড় বড় বিজনেসম্যান অথবা আমেরিকার যে ইহুদি লবি অথবা যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেট যে সিদ্ধান্ত চেয়েছে মূলত সেই সিদ্ধান্তগুলোই বাস্তবায়ন হয়েছে। এই নিউজ প্রকাশিত হওয়ার পরে ভক্স, দ্য আটলান্টিক, দ্য নিউ ইয়র্কার, এই টিভি চ্যানেলগুলোতে এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার শুরু হয়। এরপরে শুধু আরও নয়, এবং আচ্ছা এইটা কেন ঘটেছিল, আরও একটা কথা আছে আমেরিকার পলিটিক্সে, সেটা হচ্ছে যে মিডিয়া পোলারাইজেশন এবং পলিটিক্যাল পোলারাইজেশন, 2টা সমস্যা। যেই সমস্যার কথা জর্জ ওয়াশিংটন তার বক্তব্যের মধ্যে বলেছিলেন। জর্জ ওয়াশিংটন তার বিদায়ী বক্তব্যে 1997 সালে উনি 2 বার নির্বাচিত হলেন নেতা। 3য়বারের নির্বাচন থেকে উনি স্বেচ্ছায় সরে দাঁড়ালেন যে আমি 3য়বার নির্বাচনে দাঁড়াবো না বা আমাকে তোমরা ক্ষমতায় দিও না। কথা বলে 1997 সালে উনি একটা বিদায়ী ভাষণ দিয়েছিলেন। যেই বিদায়ী ভাষণে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেই গুরুত্বপূর্ণ কথা কি ছিল? উনি ব্যাপকভাবে দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন। কেন দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন? কেননা এই দলকেন্দ্রিক শাসন ব্যবস্থা জনগণের মাঝে ব্যাপক বিভেদ তৈরি করে, মানে মারামারি লাগায়। যেমন আমরা বাংলাদেশে দেখেছি বিএনপি আওয়ামী লীগ জামাতের লড়াই। শুধু এটা নয়, আরও একটা সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে যে এই দলগুলো অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সরকারকে বাধা দেয়, সিদ্ধান্ত নিতে দেরি করায়। এই 3টে কারণে জর্জ ওয়াশিংটন ডেমোক্রেসির এই দলকেন্দ্রিক সিস্টেমকে ঘৃণা করতেন। এইটাকে ইংরেজি ভাষায় বলা হয় মিডিয়া পোলারাইজেশন অথবা পলিটিক্যাল পোলারাইজেশন। পলিটিক্যাল পোলারাইজেশন মানে দলীয় বিভেদ, মানে একটা প্রচণ্ড ডানপন্থী আর একটা প্রচণ্ড বামপন্থী। আর মিডিয়া পোলারাইজেশন কি? যে মিডিয়ার মধ্যেও ডানপন্থী আছে, মিডিয়ার মধ্যেও বামপন্থী আছে। যেমন ফক্স, CNN, MS, NBC, দ্য নিউ ইয়র্ক টাইমস, এরা হচ্ছে বামপন্থী। ফক্স নিউজ, তারপরে নিউজ ম্যাক্স, এরা হচ্ছে ডানপন্থী।
মানে ধরেন আমি যদি ডানপন্থীর পক্ষ থেকে থাকি এবং আমি যদি নির্বাচনে দাঁড়াই, তাহলে আমার ভুলগুলো ডানপন্থী মিডিয়া এড়িয়ে যাবে, আর বামপন্থী মিডিয়া সেটাকে অনেক করে হাইলাইট করবে। আর বামপন্থী কোনো নেতা যদি ভোটে দাঁড়ায়, তাহলে বামপন্থী নিউজ পেপারগুলো, মানে যারা জনগণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়, তারা বামপন্থী নেতার ভুলগুলোকে কম করে দেখাবে এবং তার ভালো জিনিসগুলোকে বেশি করে দেখাবে। এটা কি বলা হয়? মিডিয়া পোলারাইজেশন। তো ডেমোক্রেসির কারণে আমেরিকান সমাজ দুইটা সমস্যা হয়েছে, বা বলতে পারি তিনটা সমস্যা হয়েছে। এক, পলিটিক্যাল পোলারাইজেশন, ব্যাপক বিভেদ তৈরি হয়েছে সমাজে। দুই, মিডিয়া পোলারাইজেশন, মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে। তিন, যে পুরো নির্বাচনী সিস্টেমটা অর্থের ওপর নির্ভরশীল হয়ে গেছে এবং মনে করা হয় যে আমেরিকার নির্বাচনে সেই জেতে যে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সেন্টার অফ রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স 2020 সালে তারা একটা রিপোর্ট প্রকাশ করে, যেই রিপোর্টে তারা বলে যে 2020 সালে আমেরিকার নির্বাচনে $14 বিলিয়ন খরচ করা হয়েছিল।